গুড মর্নিং অল মাইটি অ্যান্ড চ্যাম্পিয়ন অ্যাম্বাসেডার্স। আসুন আজকে আমরা ইনভাইট সম্পর্কে জেনে নিই। আপনার বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনভাইট। এই বিজনেসে আপনাকে বেশ কয়েকটা জিনিসে মাস্টারি হাসিল করতে হবে, মাস্টার হতে হবে। সেগুলো হলো 1 নম্বর ইনভাইটিং, 2 নম্বর প্ল্যান শো, 3 নম্বর ক্লোজিং, 4 নম্বর প্রোডাক্ট নলেজ, 5 নম্বর ফলো আপ। বেসিক্যালি এই বিষয়গুলোকে আপনাকে জানতে হয় এই বিজনেসটা করার জন্য। এইবার ইনভাইট হচ্ছে একমাত্র এমন একটা জিনিস যেটা আপনাকে নিজেকে করতে হয়। আপনার আপলাইন আপনার হয়ে সব করে দেবে, আপনার টিম বিল্ডিং করে দেবে, আপনার হয়ে ফলো আপ করে দেবে, আপনার হয়ে জয়েনিং করিয়ে দেবে, আপনার হয়ে প্ল্যান শো করিয়ে দেবে, কিন্তু ইনভাইটটা আপনাকে নিজেকে করতে হবে। আপনার বিজনেসের পুরো সাকসেসটা 50 থেকে 60% দাঁড়িয়ে আছে এই ইনভাইট বিষয়টার উপরে। আপনার কি ইনভাইট করার সময় হেজিটেট হয় মনের মধ্যে? আমারও হতো এরকম। তাহলে কি করবেন? ভাবুন আপনি এখানে সবার জীবন বদলাতে এসেছেন। কখনো ভাববেন না আপনি এই লোকটাকে জয়েন করাতে পারলে আপনার জীবন বদলে যাবে। না, পৃথিবীতে কোনো মানুষ আপনার জীবন বদলাতে পারবে না। যদি কোনো জীবন বদলানোর মতো মানুষ আসে তাকে আপনাকেই শেখাতে হবে, বা শেখানোর মতো মানুষের সামনে নিয়ে যেতে হবে আপনাকেই। মানে পুরো ক্রেডিটটাও আপনার, আর ফেলিওর হলে পুরো দায়টাও আপনার। তাহলে আপনি ভাবুন যে এই লোকটা এলে আমার জীবন বদলে যাবে, এটা ভাববেন না। ভাবুন আমি এই লোকটার কাছে এসেছি এই লোকটার জীবন বদলানোর জন্য, আর আমি এই মানুষটার জীবন যদি বদলাতে পারি তবেই আমার উন্নতি হবে। এইটা লাস্টে ভাববেন। আগে ভাববেন আপনি বহু মানুষের জীবন বদলাতে এসেছেন। এইটা বারবার নিজেকে বলতে থাকুন, বললে দেখবেন অন্যরকম কনফিডেন্স এসে গেছে। ইনভাইট করার সময় হেজিটেট করি আমরা, এই বিজনেসে ইনভাইট করার সময় হেজিটেট করি। বিয়ে বা জন্মদিনে কাউকে ইনভাইট করার সময় আমরা কি হেজিটেট করি? একবার ভেবে দেখুন। তখন বিন্দাস আমরা ইনভাইট করি। নিজের খরচা হবে, আমরা ইনভাইট করছি। কিন্তু নিজের খরচা না করে কারো জীবন বদলে দেব, তাতে আমরা হেজিটেট করি। কেন করি নিজেরাই জানি না। এর উত্তর আমিও এক সময় জানতাম না। কিন্তু নিজেকে বলতে হবে আমি কারুর জীবন বদলাতে এসেছি, বারবার নিজেকে বলতে হবে। বললে আপনার কনফিডেন্স এসে যাবে। আপনি কারুর ফিউচার বদলাতে এসেছেন কোনো একটা মানুষের। ভাবুন আপনি একজন এমপ্লয়ার, আপনি মানুষকে জীবিকা দিতে এসেছেন, আপনি মানুষকে রোজগার দিতে এসেছেন। এইটা ভাবুন নিজের মধ্যে, বারবার ভাবতে থাকুন। এবং প্র্যাকটিক্যালি আপনি কিন্তু একজন বেস্ট এমপ্লয়ার। সুতরাং কোনো রকম মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে আছেন। সেলস অ্যান্ড মার্কেটিং হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, গোটা পৃথিবীর মধ্যে। এবং গোটা পৃথিবীর 75% মানুষ এই সেলস অ্যান্ড মার্কেটিং থেকে ইনকাম করছে। আর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা এই সেলস অ্যান্ড মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বিলং করে। তারা হেজিটেট করে না, তাই তারা অত বড় জায়গায় যেতে পেরেছে। এখানে দেখুন ভেস্টিজ হচ্ছে পরপর 3বার ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে 2020 সাল পর্যন্ত। পরপর তিনটে বেস্ট এমপ্লয়ারের সিলমোহর পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষে যত কোম্পানি আছে সবচেয়ে বেশি মানুষকে ইনকামের রাস্তা দেখিয়েছে ভেস্টিজ। এটাকে ফিল করুন, এটা বারবার ফিল করুন। আমি যে ইন্ডাস্ট্রিতে আছি সবচেয়ে বেশি মানুষ এখান থেকে তার ভবিষ্যৎ পাল্টেছে, তার জীবিকা নির্বাহ করছে, তার সংসার চালাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। তাহলে আমিও সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জীবন ভবিষ্যৎ এগুলো পাল্টে দিতে পারি। এটা বারবার ফিল করুন, করলে আপনার মধ্যে হেজিটেশন চলে যাবে। ইনভাইটের আগে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা করি না, সেটা হচ্ছে লিস্ট তৈরি। আপনার কাছে যদি কোনো লিস্ট না থাকে, কার পরে কাকে বলবেন, কাকে আগে বলবেন, কাকে পরে বলবেন, লেখা অবস্থায় একটা ডায়েরি মেনটেন যদি না করেন, নামের লিস্ট যদি না বানান, তাহলে কিন্তু 100% আপনি এই ইন্ডাস্ট্রিতে ফেলিওর হবেন। কোনো কিছু আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না। ছেড়ে দিন এই বিজনেস যদি আপনি লিস্ট না বানান।
আর যদি এই বিজনেসটা করতে চান তাহলে অবশ্যই লিস্ট বানান, লিখিত অবস্থায় ডায়েরি মেনটেন করুন। কোনো ফোন বুক দেখে নয়, ফোনের যে নামের লিস্ট আছে সেগুলো দেখে নয়, আপনার কম্পিউটারের এক্সেল বানিয়ে নয়, কিচ্ছু নয়, নাথিং। শুধুমাত্র ডায়েরিতে লিখে লিস্ট বানান এবং সেই লিস্টে প্রত্যেক দিন 3 জন করে মানুষ অ্যাড করুন। একদিন বসে 1000 জনের লিস্ট বানালেন এরকম না, আপনি প্রথম দিন 25 জনের লিস্ট বানান, প্রত্যেক দিন আরও 3 জন করে অ্যাড করুন। ফেসবুকের হেল্প নিন, ফোন বুকের হেল্প নিন, যেগুলো দেখে আপনার প্রসপেক্ট হয়ে যাবে আপনি ভাবছেন সেগুলোর হেল্প নিয়ে লিখিতভাবে লিস্ট বানান, না হলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার ইনভাইটটা 60 থেকে 120 সেকেন্ড মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ইনভাইটের সময় বেশি কথা বলবেন না। হ্যাঁ, আপনি কারোর সঙ্গে দেখা হলো, বসে চা খেলেন, চা খেয়ে চায়ের পয়সা দিলেন, তারপরে 2 থেকে 3 মিনিট সময় দেবেন, ইনভাইট করবেন, বেরিয়ে চলে আসবেন। কখনো টেক্সটিং মেথড ইউজ করবেন না ইনভাইটে। অনেকে করে, সাকসেসফুলও হয়, কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার চান্সটা কম। টেক্সটিং মেথড মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, SMS করে কখনো ইনভাইট করবেন না। হয় কল করুন, না হয় সামনাসামনি কথা বলে ইনভাইট করুন। কখনো টেক্সটিং মেথডটা ইনভাইটের ব্যবহার করবেন না, তাতে কিন্তু ফেলিওরের চান্সটা বেশি। কখনো ইনভাইটের সময় প্ল্যান শো করে ফেলবেন না। এই ভুলগুলো আমরাও করেছি। যারা নতুন তারা প্রত্যেকে এই ভুলগুলো করে, কোম্পানির নাম বলে ফেলে, কোম্পানির কী কী প্রোডাক্ট আছে বলে ফেলে, দোকান পাল্টাতে হবে এইসব বলে ফেলে। এইগুলো কিন্তু সব প্ল্যান শোতে বলবেন, কখনোই ইনভাইটের সময় বলবেন না। আপনার কোম্পানি কত বড় কোম্পানি, ডকুমেন্টস না দেখিয়ে আপনি কখনোই তাকে বোঝাতে পারবেন না। সুতরাং যখন আপনার হাতে ডকুমেন্টস থাকবে, মানে প্ল্যান শো করতে যাবেন, তখন গুগল খুলে দেখাতে পারেন আমার তৈরি যে সমস্ত PPT আছে বা PDF আছে, সেইগুলোতে কোম্পানি প্রোফাইল আপনাদের বারবার পাঠিয়েছি আমি, সেইটা দেখিয়ে কোম্পানি প্রোফাইল বোঝাতে পারেন। প্রুফ দেখিয়ে আপনার কোম্পানি কত বড় কোম্পানি বোঝাবেন প্ল্যান শোতে বসে। কিন্তু ইনভাইটের সময় কোম্পানির নাম পর্যন্ত উচ্চারণ করবেন না, কি প্রোডাক্ট আছে তা উচ্চারণ করবেন না, দোকান বদলাতে হবে, এই সব কোনো কথা ইনভাইটের সময় নয়। কি কি করতে হবে না ইনভাইটের সময়, কি কি করতে হবে না, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কি করতে হবে তার থেকে কখনো বিরক্তিকর হবেন না কারোর কাছে, বিরক্তিকর একটা মানুষ হয়ে উঠবেন না। আমি জয়েন করেছি, তোকেও জয়েন করতে হবে। একটা বিজনেস করছি, তোকেও করতে হবে, বুঝলি? আমরা 2 ভাই, দুজনে একসঙ্গে বিরাট জায়গায় চলে যাব, নেভার। সে যদি নিজে চয়েস করে, নিজে জয়েন করবে। তাকে পুরো বিষয়টা ইনভাইট করার পর ক্লিয়ার করুন, প্ল্যান হতে বসে আপলাইনকে নিয়ে, তারপর তার হাতে ছেড়ে দিন সে জয়েন করবে কি না। কখনো বেশি প্রফেশনাল হবেন না। অনেকে ইনভাইটের সময় বেশি প্রফেশনাল হয়ে যায়, মামা মাসিকে স্যার ম্যাডাম বলে ফেলে, নেভার। ইনভাইটের সময় আপনি সেই মানুষটার সঙ্গে সারা জীবন যেমন ব্যবহার করে এসছেন সেই রকম আচরণই করুন, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ফাম্বল বা হেজিটেট করে, কথা জড়িয়ে যায় বা ইতস্তত করে, কি বলবো, গুলিয়ে ফেলে বারবার। কিন্তু একটা ট্রেনিং মিটিং নিতে থাকলে, ইউটিউবে আমাদের ট্রেনিংগুলো রেকর্ডিং আছে, সেগুলো বারবার দেখতে থাকলে কোম্পানি সম্পর্কে আপনার কনফিডেন্স এসে যাবে, এই বিজনেস সম্পর্কে কনফিডেন্স এসে যাবে। তখন কিন্তু আপনার কথা জড়িয়ে যাবে না, আপনি খুব সহজেই একটা মানুষকে ইনভাইট করতে পারবেন। তাহলে বারবার বারবার প্রত্যেক দিন আপনাকে কিন্তু এই ভিডিওগুলো, এই ট্রেনিংগুলো দেখতে হবে, নিতে হবে। কখনো ওভার এক্সাইটমেন্ট দেখাবেন না। এক্সাইটমেন্ট সবসময় থাকবে আপনার মধ্যে, সবসময় এক্সাইটেড থাকবেন অবশ্যই, কিন্তু কখনো সেটা মাত্রা যেন না ছাড়িয়ে যায়। কখনো কাউকে বলবেন না যে কোটিপতি হতে চাস, লাখ টাকা ইনকাম করতে চাস, 5 বছর কাজ করবি 1 লাখ টাকা ইনকাম করবি। এটা কিন্তু ফ্যাক্ট, 5 বছর কাজ করলে 1 লাখ টাকা ইনকাম করা যায় 100% সিস্টেম ফলো করে। কিন্তু এই কথাটা ইনভাইটের সময় বলবেন না। কখনো টিপিক্যাল নেটওয়ার্ক ভাষা ব্যবহার করবেন না। তাকে কখনো জানতে দেবেন না যে এটা টিম বিজনেস। ইনভাইটের সময় কখনো জানতে দেবেন না টিম বিজনেস বা এটা নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং
মানি মার্কেট এসে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে পুরোপুরি বদনাম করে দিয়েছে। শুনলেই আর প্ল্যান শোতে বসবে না। প্ল্যান শোতে বলবেন এটা নেটওয়ার্ক মার্কেটিং, তারপর বলবেন কোম্পানি কেমন, তারপরে বলবেন এখানে হারানোর কি আছে আর পাওয়ার কি আছে। তখন দেখবেন খুব সহজেই সে জয়েন করছে। কিন্তু এই যে এটা যে নেটওয়ার্ক মার্কেটিং, ইনভাইটের সময় যদি বলে ফেলেন, সে প্ল্যানও শুনবে না আর জয়েন তো অনেক দূরের কথা। কখন আপনি ফ্রি আছেন এটা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন না। সে বলবে আমার মরার সময় নেই, আগামী 2 বছর আমি ফ্রি হতেই পারবো না। কখনো ইনভাইটের সময় আপনি আপনার প্রসপেক্টের প্রশ্নের উত্তর দেবেন না। ট্যাক্টফুলি প্রশ্নগুলোকে এড়িয়ে যাবেন, শুধু অ্যাপয়েন্টমেন্ট নেবেন, শুধু অ্যাপয়েন্টমেন্ট দেবেন বা নেবেন। অমুক দিন আমার সময় আছে, অমুক দিন তাহলে বসে কথা হচ্ছে, অমুক দিন তাহলে আমি আমাদের এক স্যার আছে তার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, যদি তুমি কাজ করতে চাও, স্যারের তোমাকে যদি পছন্দ হয় তাহলে এই কোম্পানিতে তুমি চাকরি পেতে পারো বা এই কোম্পানিতে তুমি কাজ পেতে পারো। কখনো কোনো মানুষের ইগো হার্ট করবেন না। কখনো কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন, কি ছাড় তো, কি চাকরি করছিস, ক পয়সা ইনকাম হয়, এই ধরনের কথা একদমই বলবেন না। কখনো বলবেন না এই চাকরি ছেড়ে দে, আমার কাছে ভালো কাজ আছে। নেভার। কখনো কাউকে বলবেন না যে আগামী দিনে চাকরি হবে বলে মনে হয় তোর। নো। আপনি একটা ইন্ডাস্ট্রিতে আছেন, সেই ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিকে কখনো খারাপ বলবেন না। তাহলে ওভারঅল সব ইন্ডাস্ট্রিকেই আপনি খারাপ বললেন, তাহলে মানুষের উপার্জন করার কোনো জায়গাই রইল না। সে বলছে বলুক, আপনার সামনের ব্যক্তি বলছে বলুক, কিন্তু আপনি কখনো নেগেটিভ কথা বলবেন না। নেগেটিভ কথা বলবেন, নেগেটিভ রিপ্লাই আসবে। পজিটিভ কথা বলবেন, পজিটিভ রিপ্লাই আসবে। কখনো ফ্যামিলি বা পার্সোনাল অ্যাফেয়ারে ঢুকবেন না। স্বামী স্ত্রীর কোনো ব্যক্তিগত ঝামেলার মধ্যে ইনভাইটের সময় কেন, সারা জীবনেও কখনো ঢুকবেন না। বিজনেসের করার সময়ও ঢুকবেন না, বিজনেসের বাইরেও ঢুকবেন না। এটা কিন্তু অসভ্যরা করে। কোনো স্বামী বা স্ত্রী কোনো প্রবলেমের সলিউশনও যদি আপনি আপনার কাছে চায়, তাও সেই বিষয়টার মধ্যে ঢুকবেন না, এড়িয়ে চলে যাবেন বিষয়টাকে। কোনো মানুষকে, আপনার প্রিয় বন্ধু হতে পারে, তার স্ত্রীর সামনে কোনো সাজেশান দেবেন না কোনো দিন। তুই এটা কেন করছিস, এটা করলে ভালো হয়, ওটা কেন করছিস, ওটা করলে ভালো হয়। এটা নেভার, কখনো করবেন না। বিজনেসের মধ্যেও করবেন না, ইনভাইটের সময় তো করবেনই না, আর নর্মালি অন্য কোনো মানুষের সঙ্গে করবেন না। প্রথম পয়েন্ট আমাদের যেটা ছিল ন্যাগিং বা অ্যানোয়িং, বিরক্ত করা। আমি জয়েন করেছি ভাই, তোকে করতেই হবে, কোনো কথা শুনবো না, আধার কার্ড নিয়ে চলে আয়। এইটা হচ্ছে সবচেয়ে আনপ্রফেশনাল অ্যাপ্রোচ। কাউকে এই বিজনেসে আনার সবচেয়ে আনপ্রফেশনাল অ্যাপ্রোচ। কেন আপনার কথা শুনে সে আসবে? সে তার জীবন বদলানোর জন্য এসছে, আপনার কথা শুনে আসবে না, সে বাই চয়েস আসবে। আপনি এইভাবে নিজের লেভেলটাকে ডিক্রিজ করছেন। আমি জয়েন করেছি ভাই, তোকে করতেই হবে, এইটা যদি বলেন, আপনার নিজের লেভেলটায় রইল না কিছু। আর সবচেয়ে বড় কথা, আপনি কোম্পানিটারও লেভেল নামিয়ে ফেললেন, নিজেকে খেলো করলেন, কোম্পানিকেও খেলো করলেন। লোকেরা কি ভাববে? এই লোকেরা কি ভাবে আর কি, মানে যারা এই রকম কথা বলে, ইনভাইটে কি আছে ব্রো, যা লোককে বলবো জয়েন করে যাবে, 10 জন রেডি আছে, 25 জন রেডি আছে, এই যাবো তুড়ি মেরে জয়েন করিয়ে দেবো, এইরকম ভাবে। আপনি যদি টিচেবল না হন, আপনি যদি কোচেবল না হন, শেখার মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু এই বিজনেসটা আপনার জন্য নয়। আপনার আপলাইন 2-4 দিন দেখবে, আপনাকে বুঝে যাবে যে এ কোচেবল নয়, এ নিজের বুদ্ধি লাগাচ্ছে, সিস্টেম শিখবে না, ফলো করবে না, সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে, আর এই বিজনেস আপনার দ্বারা হবে না। যদি শেখার জন্য আপনি রেডি না থাকেন, তাহলে এখান থেকে আপনি কোথাও যেতে পারবেন না, যেখানে পড়ে আছেন সেখানেই পড়ে থাকবেন। রাইট অ্যাপ্রোচ কী হওয়া উচিত? এই যে ন্যাগিং বা অ্যানোয়িং যদি করে ফেলেন, এগুলো কখনো ভুল শুধরে নেবেন। রাইট অ্যাপ্রোচ আপনার কী হওয়া উচিত? এই সব জায়গায় সিস্টেমকে ফলো করতে হবে। সিস্টেমটা কি? যেভাবে ইনভাইট করতে হয় সেইভাবে ইনভাইট করতে হবে, যেভাবে প্ল্যান শো করতে হয় সেভাবে প্ল্যান শো করতে হবে, আপলাইনের হেল্প নেবেন দরকার পড়লে। যেভাবে সবাই এই জায়গায় সাকসেসফুল হয়েছে সেইভাবেই সাকসেসফুল হতে হবে আপনাকে। যদি মনে হয় ইনভাইট করতে পারছেন না,
তাহলে স্টার্ট করার আগে কয়েক মাস অপেক্ষা করুন। কয়েক মাস অপেক্ষা মানে চুপচাপ বসে রইলাম আর প্রোডাক্ট ইউজ করতে থাকলাম, এটাকে অপেক্ষা বলে না। অপেক্ষা মানে শিখতে হবে, প্রত্যেক দিন শিখতে হবে একটু করে, প্রত্যেক দিন আপলাইনের কাছে হেল্প নিতে হবে, প্রত্যেক দিন দরকার হয় ভিডিও দেখতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে, যতক্ষণ না মনে হয় হ্যাঁ এবার আমি লোককে বলতে পারবো। ভুল বলার থেকে একটু শিখে নেবেন। সবসময় আপলাইনের কাছে হেল্পের জন্য রেডি থাকবেন। আপনার আপলাইন অনেক বড় টিম সামলাচ্ছে, সে আপনাকে ফোন নাও করতে পারে, খিদে আপনার পেয়েছে, আপনাকে আপলাইনকে ফোন করতে হবে। সাকসেসফুল যারা হয়েছেন, এই ইন্ডাস্ট্রি হোক যে কোনো ইন্ডাস্ট্রি হোক, লাইফে স্ট্রাগল করে যে মানুষ সাকসেসফুল হয়েছেন বা পূর্বপুরুষের দৌলতে বা পূর্বপুরুষের স্ট্রাগলের ফল হিসাবে এই জেনারেশান সাকসেসফুল হয়েছে, সেই রকম মানুষকে সবসময় রেসপেক্ট দেবেন। যদি আপনার মনে হয় যে অন্যরা খুব বিরক্তিকর, তাহলে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আপনাকে লোক বিরক্তিকর মনে করে কিনা ভাবুন। আপনার কোনো ব্যবহারে মানুষ বিরক্ত হয় কিনা ভাবুন। যদি মনে হয় তাহলে সেই অভ্যাসগুলো পাল্টাতে হবে। আর এই বিজনেসে ওই অভ্যাসগুলো তো রাখলে হবেই না। কম কথা বলতে হবে, শুনতে হবে বেশি, শিখতে হবে বেশি। প্রথম আপনার এইটাই কাজ হবে। খুব প্রফেশনাল হওয়া, 2 নম্বর পয়েন্ট। খুব প্রফেশনাল হলে কি সমস্যা? খুব প্রফেশনাল হলে আপনার প্রসপেক্ট, আপনি যাকে এই বিজনেসে ইনভাইট করছেন, সে কিন্তু তার মধ্যে সন্দেহ তৈরি হবে। খুব বেশি প্রফেশনাল হলে মনে হবে আপনি বিষয়টা বানিয়ে করছেন, আপনাকে একটা নকল একটা পোশাক মনে হবে, নকল একটা অ্যাপিয়ারেন্স মনে হবে, সেটা সামনের লোকের সামনে ধরা পড়ে যাবে। কিন্তু রাইট অ্যাপ্রোচ এখানে কি হওয়া উচিত? সঠিক অ্যাপ্রোচ, বেশি প্রফেশনাল না হয়ে আপনি যেমন সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করুন। নর্মালি সাধারণভাবে একদম নর্মাল ব্যবহার করুন এবং কনফিডেন্সটা থাকবে তার মধ্যে। ওভার কনফিডেন্স না, কনফিডেন্স থাকবে অবশ্যই, কিন্তু এতদিন সেই মানুষের সঙ্গে যেমন ব্যবহার করে এসছেন, যদি তাকে তুই বলে থাকেন, ইনভাইটের সময় তুই বলবেন, হঠাৎ করে আপনি বলবেন না। যদি সে মামা হয়, তাকে মামা বলে ইনভাইট করবেন, স্যার বলে ইনভাইট করবেন না। ইনভাইটের সময় আপনি একেবারেই নর্মাল বিহেভ করবেন, কোনো প্রফেশনালিজম নয়। বিজনেসে সে যদি ঢুকে যায়, বিজনেসটা করতে চায়, তখন প্রফেশনাল হবেন, তখন আপলাইন সাজবেন। বন্ধুর কাছে বন্ধু, আত্মীয়ের কাছে আত্মীয়, যেটা বললাম সেটা মেনটেন করতে হবে। আর কখনো বাড়িয়ে বলবেন না, নিজের কথাবার্তার ভঙ্গিমা অন্যরকম করবেন না, চিবিয়ে কথা বলবেন না, এগুলো করবেন না। আপনি যেমন নর্মাল সেটাই পারফেক্ট। নিজেকে ডেভেলপ করবেন, নিজের নলেজটাকে ডেভেলপ করবেন, বাকি কিছু ডেভেলপ করতে একদম চাইবেন না। ফাম্বল অর হেজিটেট, এই যে আমি ফাম্বল হয়ে গেলাম, জড়িয়ে গেল কথা, এটা কিন্তু আমার প্রচুর হতো, এখনও হয়। ফাম্বল কখন করে মানুষ? অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে মানুষ ফাম্বল করে বা হেজিটেট করে, জিভে জিভ জড়িয়ে যায়, বা কি বলবো, কি কথা বেরোচ্ছে না ভেতর থেকে, ভাবছি, হাত পা বেশি নাড়ছি, এগুলো করবেন না। এইগুলো করলে কিন্তু সামনের মানুষ ধরে ফেলবে যে আপনি কোনো একটা বিষয়ে এমন ফেঁসেছেন যে ক্লিয়ারলি বলতেই পারছেন না। অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে আপনার কথা জড়িয়ে যায়। আবার অতিরিক্ত ডাউন থাকলেও আপনার কথাও জড়িয়ে যাবে এবং আপনি হেজিটেট করবেন, ইতস্তত ভাব করবেন, কি বলবেন খুঁজে পাচ্ছেন না, এইরকম একটা ফিলিংস চলে আসবে। তাহলে এখানে রাইট অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? কখনো বেশি এক্সপেক্ট নিয়ে সামনের লোকের কাছে যাবেন না। সে জয়েন করতেও পারে, নাও করতে পারে। আপনি তাকে ইনভাইট করার মালিক, ইনভাইট করবেন, বেরিয়ে আসবেন, তাকে প্ল্যান দেখাবেন, এই হচ্ছে আপনার কাজ। আপনি নিজে ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোটিপতি বানাতে পারবেন না, আপনাকে সাকসেসফুল করাতে পারবে না, আপনাকে রেসপেক্ট আর্ন করাতে পারবে না, আপনাকে 500 জন মানুষের সামনে স্টেজে দাঁড় করাতে পারবে না। আপনি নিজেই পারবেন আপনাকে এইগুলো করতে। আপনি নিজে ছাড়া আপনাকে কেউ
এই জায়গায় পৌঁছে দিতে পারবে না। সুতরাং নিজের ওপর কনফিডেন্স রাখুন। মানুষ তার নিজের জন্য কাজ করে, আপনার জন্য কাজ করবে না কেউ। যে এখানে আসবে নিজে বড়লোক হওয়ার জন্য কাজ করবে, নিজের টিমকে বড়লোক করার জন্য কাজ করবে। আপলাইনকে বড়লোক করার জন্য কেউ কাজ করে না। আপনার কোম্পানিকে জানুন, ভালো করে কোম্পানি সম্পর্কে জানুন। এখানে যে কোনো মানুষ ইনকাম করতে পারে, সেটা বারবার সেমিনারে, মিটিংয়ে, ট্রেনিংয়ে গিয়ে দেখুন, তবে বিশ্বাস আসবে। ইউটিউবে দেখুন সাকসেসফুল কারা হয়েছে। অন্ধ মানুষ সাকসেসফুল হয়েছে, ভিক্ষা করতো সেই মানুষ সাকসেসফুল হয়েছে, যে মানুষ হুইল চেয়ারে বসে আছে সেই মানুষ সাকসেসফুল হয়েছে। এইগুলো বেশি করে জানুন, বারবার দেখুন, বারবার বুঝুন, তবে আপনার মধ্যে বিশ্বাস আসবে। আর আপনার মধ্যে বিশ্বাস যদি না থাকে, কোম্পানির প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি অন্য কাউকে বিশ্বাস করাতে পারবেন না। ওভার এক্সাইটমেন্ট, নেক্সট পয়েন্ট, ওভার এক্সাইটমেন্ট দেখিয়ে ফেলা। ওভার এক্সাইটমেন্ট কি তৈরি করে? আপনাকে একটা ভাঁড় বানিয়ে দিতে পারে। লোকে আপনাকে দেখে হাসবে, সামনে হাসলো না পেছনে হাসবে। এত বেশি এক্সাইটমেন্ট দেখিয়ে চলে এলেন ইনভাইট করার সময়, বলে কী রে, কোথায় কী খেয়ে এরকম করছে কেন, কী খেয়ে এসছে, এরকম ধরনের আলোচনা আপনার পেছনে হতে পারে। কখনোই ওভার ভাই বিরাট একটা জায়গায় চলে এসছি, কোটিপতি করে দেবো তোকে, এইটা বলে যদি চলে আসেন, আপনি চলে আসার পরেই বলবেন এ রাঁচির টিকিট কেটেছে নিশ্চয়ই। আপনি কখনো ওভার এক্সাইটমেন্ট বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। ন্যাচারাল এক্সাইটমেন্ট আপনি সারাদিন ধরে রাখতে পারেন, ওভার এক্সাইটমেন্ট বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। তাহলে যেটা বেশিক্ষণ ধরে রাখা যায় না, সেটাকে ধরার দরকার নেই। নিঃশ্বাসকে আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন না, তাহলে নিঃশ্বাস ধরে রাখার দরকার নেই। ও যেমন ঢুকতে দিন, যেমন বেরোচ্ছে বেরোতে দিন। এক্সাইটমেন্ট যেন ভিতর থেকে ন্যাচারাল হয়, সেটাকে আপনি সারাদিন ধরে রাখতে পারবেন। কিন্তু এক্সাইটমেন্ট যদি কৃত্রিম হয়, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। রাইট অ্যাপ্রোচ কী হওয়া উচিত? কনফিডেন্স দেখান, বেশি এক্সাইটমেন্ট নয়। এক্সাইটমেন্টকে কন্ট্রোল করুন, বরং আপনি এই কোম্পানি সম্পর্কে এমনভাবে প্রেজেন্ট করুন, লোক যেন এক্সাইটেড হয়ে যায়, আপনার সামনের ব্যক্তি যেন এক্সাইটেড হয়ে যায় আপনার কনফিডেন্স দেখে। ট্রেলার এমন দেখাতে হবে, লোকে ব্ল্যাকে টিকিট কাটবে। নেক্সট পয়েন্ট আছে, তুমি কি লাখ টাকা ইনকাম করতে চাও? আপনার প্রসপেক্ট পালিয়ে যাবে। প্ল্যান দেখা তো দূরের কথা, একদম আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার ফোন ধরবেই না, ভাববে এ স্ক্রু খুলে কোথাও পড়ে গেছে। কিংবা এটাও ভাবতে পারে যে আপনি কোনো 2 নম্বর মানুষের পাল্লায় পড়েছেন বা কোনো 2 নম্বরই জায়গায় ফেসেছেন, আর তাকেও ফাঁসাতে চাইছেন। কখনো কোটি টাকা, বিদেশ ভ্রমণ, গাড়ি বাড়ি এগুলো বলবেন না। যেটা মানুষ নিতে পারবে সেটুকু বলবেন। কোনোটাই মিথ্যে না, সব কিছুই মানুষ এখান থেকে অর্জন করেছে, কিন্তু বেশি বাড়িয়ে বলার দরকার নেই। এমন করে খাওয়াবেন না কাউকে যাতে সে হজম না করতে পারে। রাইট অ্যাপ্রোচ কি? আপনি কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন অল্প কিছু সময় ইনভেস্ট করে। আপনি যে ইনকামটা করছেন তার পাশাপাশি ইনকাম করে পরবর্তী সময় একটা ভালো স্টেবল জায়গায় পৌঁছাতে পারেন। এইভাবে রিপ্রেজেন্ট করবেন জিনিসটা। এবার আপনি বিষয়টা আপনার ভাষায় বলবেন। আমি এইভাবে বললাম, এইভাবেই যে বলতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কাজটা করছেন সেটা বজায় রেখে পরবর্তীকালে একটা বেটার জায়গায় যদি পৌঁছাতে চান, তাহলে আপনার জন্য এই বিজনেসটা। একটা বিজনেস কি দেখবেন একবার, আপনার এরিয়াতে আমি এই বিজনেসটা এক্সপ্যান্ড করতে চাইছি, আপনার সাজেশান চাইছি, বা আপনিও এই বিজনেসটা আমার পার্টনার হতে পারেন, একবার দেখে নিন। করবেন না, দেখুন। তার মানে আপনাকে অপশান দিলাম যে আপনি বিজনেসটা দেখুন, পছন্দ হলে করবেন, না পছন্দ হলে করবেন না। তাহলে প্ল্যান দেখতে মানুষ সহজেই বসবে। আপনাকে একটা বিজনেস করতে হবে, বা আমি একটা বিজনেস করছি, আপনার এরিয়াতে বিজনেসটা বাড়ানোর প্রয়োজন মনে করছি, আপনার কথাই প্রথম মনে পড়লো, তাহলে আপনি কি বিজনেসটা করবেন? না, তাহলে চাপিয়ে দেওয়া হলো। বিজনেসটা একবার দেখে নিন। টিপিক্যাল নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ। বিজনেসে আসার পর মানুষ নতুন নতুন কথা শেখে।
নতুন নতুন নেটওয়ার্কিং ভাষা শেখে, নতুন নতুন শব্দ শেখে, সেই শব্দগুলো নন নেটওয়ার্কারদের সামনে ইউজ করা যাবে না। অর্থাৎ নতুন যে মানুষকে আপনি ইনভাইট করছেন, ইনভাইটিংয়ের সময় তো কখনোই ব্যবহার করা যাবে না আপলাইন, হার্ডলাইন, টাইম লিভারেজ, প্যাসিভ ইনকাম, এইসব ঢপবাজি মনে হবে তার কাছে। সে অর্থ তো বুঝবেই না, বাউন্সার চলে যাবে এবং ভাববে এ কিছু একটা 2 নম্বরই শুরু করেছে। তাহলে এই কথাগুলো বলবেন না, যে কথাগুলো ভেস্টিজে আসার আগে আপনি বলতেন, বুঝতেন এবং মানুষের সঙ্গে আলোচনা করতেন, সেই ভাষায় কথা বলবেন মানুষের সঙ্গে। এমন কোনো শব্দ ইউজ করবেন না যেটা ভেস্টিজে আসার পরে শিখেছেন। আনফ্যামিলিয়ার শব্দ হলে, অপরিচিত শব্দ হলে কি করবে? অনেকের মনে হয় এতে আমার স্মার্টনেস বেড়ে যাবে, কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে না, আমার স্মার্টনেস অনেক বেড়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না। মানুষ দুর্বোধ্য শব্দ পছন্দ করে না। আপনার প্রসপেক্ট ভাবতে পারে যে আপনি একটা মানি মার্কেটে ঢুকেছেন, যে মানি মার্কেটটা বহু ছেলেকে ঘর ছাড়া করেছে, বহু মানুষকে সর্বহারা করেছে, সেই রকম জায়গায় ঢুকেছেন। এই সব কথা শুনলেই সে ভাববে। রাইট অ্যাপ্রোচ আপনার কি হওয়া উচিত? পিপলকে কখনোই দেখাতে যাবেন না যে আপনি সব জানতা, কখনোই মানুষকে বোঝাতে যাবেন না যে আপনি সব জানতা, আপনি অনেক কিছু জানেন। সাধারণ কনভারসেশন করবেন, সেটাই আপনাকে সাকসেসের জায়গায় পৌঁছে দেবে, সেটাই একটা সাকসেসফুল ইনভাইট হবে, সেটাই একটা সাকসেসফুল প্ল্যান হবে। স্বাভাবিক ভাষায় কথা বললেই একটা সাকসেসফুল বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন। কখনো মানুষকে বুঝতে দেবেন না ইনভাইটের সময়। প্ল্যান শোর সময় ক্লিয়ারলি সব ক্লিয়ার করে দেবেন, কিন্তু ইনভাইটের সময় বুঝতে দেবেন না যে এটা টিম বিজনেস, এখানে মানুষ ধরতে হয়, এখানে লোক ধরার বিজনেস। এটা কখনো ইনভাইটের সময় বুঝতে দেবেন না, মানুষ কিন্তু করবে না। বাঙালি তো না খেয়ে মরবে কিন্তু লোককে তেল দেবে না, এরকম একটা টেন্ডেন্সি আছে। আরে লোককে তেল না দিয়ে ভিখারি হয়ে থাকতে চান, না লোককে একটু তেল দিয়ে আমাদের মতো ইনকাম করতে চান? তো ইনভাইটের সময় ওটা বলবেন না, ওটা প্ল্যান শো, একদম ক্লিয়ারলি প্ল্যান শোর সময় বলবেন যে এটা একটা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি এবং এটা টিম বিজনেস, এখানে মানুষদের জয়েন করাতে হয়। যখন মানুষ নেটওয়ার্ক বিজনেস শুনবে তখনই পালিয়ে যাবে, বসতেই চাইবে না, আপনার ফোনও ধরতে চাইবে না। আমি বললাম মানি মার্কেটের কারণে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি পুরো বদনাম হয়ে আছে। লোকে ভাবে যে শুধু ওপরের লোকেরা ইনকাম করে, ওপরের লোকেরা ইনকাম করে, তারপর এক সময় কোম্পানি উঠে যায়, সারদা নারদার কেস, এইটাই ভেবে নিয়ে আপনাকে প্রি অ্যাজিউম করে আপনার কোম্পানিতে জয়েন করে না। প্রসপেক্টরা ভাবে আপনি তাকে যদি জয়েন করান তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারবেন, জয়েনিং করালেই আপনার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে যাবে। সে আপনার বেনিফিট যদি আগে বুঝতে পারে তাহলে কিন্তু সে জয়েন করবে না। তাহলে ইনভাইট করব, সেখানে কোনো কিছু ক্লিয়ার করব না, একটা বড় অপরচুনিটি শুধু এইটুকু বোঝাবো তাকে আমরা, এবং প্ল্যানসের সময় তাকে বেনিফিটটা দেখাবো। রাইট অ্যাপ্রোচ এখানে কী হওয়া উচিত? কখনো জানতে দেবেন না যে এটা একটা নেটওয়ার্কিং বিজনেস। ইনভাইটের সময়, প্ল্যানসের সময় ক্লিয়ার করে। সত্যি কথা যেটা, আপনার প্রসপেক্ট আপনার থেকে বেশি বেনিফিট এই বিজনেসে পায়। একজন প্রোডাক্ট কিনে আপনাকে বড়লোক করতে পারবে না, কিন্তু যদি 200 জন প্রোডাক্ট কেনে আপনি একটা ইনকাম করবেন। তাহলে কোনো একজন যদি প্রোডাক্ট কেনে ম্যাক্সিমাম বেনিফিটটা সে পাবে। আমি এর আগে একটা মিটিংয়ে আপনাদের বলেছিলাম, তো সেটা দেখে নেবেন। পরবর্তীকালে এর উপরে ভিডিও বানাবো। 100 PV কনসিস্টেন্সিতেও আমি বলেছিলাম, একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন ইউটিউবের এই চ্যানেলেই, মাইটি অ্যান্ড চ্যাম্পিয়ন অ্যাম্বাসাডার্সে। তো এটা রিফ্লেক্ট হবে আপনার কথার মধ্যে। কখনো কাউকে জিজ্ঞাসা করবেন না যে আপনি কখন ফ্রি থাকেন। সে বলতে পারে আমি আমার বাকি জীবনটা, গোটা জীবনই ব্যস্ত থাকব। এটাকে আপনার ভ্যালু ডিক্রিজ করবে। আপনি যে লেভেলে থাকুন না কেন, যত ভালোই ইনকাম করুন না কেন, যদি অন্য লোককে জিজ্ঞাসা করেন কখন আপনি ফ্রি থাকেন,
তাহলে এইটা বোঝাচ্ছে যে আপনি সবসময় ফ্রি থাকেন, সে যখন টাইম দেবে আপনি তখন হাজির হয়ে যাবেন। তাহলে নিজের ভ্যালুটা আপনার ডিক্রিজ হয়ে গেল। রাইট অ্যাপ্রোচ এখানে কী হওয়া উচিত? যখন সে তাকে জিজ্ঞাসা করবেন যে সে কি করে, বা আপনি অলরেডি জানেন সে কি করে, তখন সেই অকুপেশন অনুযায়ী, তার বর্তমান জীবিকা অনুযায়ী আপনি জাজ করে নেবেন কোন সময়টা সে ফ্রি থাকে। সেই অনুযায়ী আপনার ওই সময় টাইম ফাঁকা আছে, ওই স্লটটা ফাঁকা আছে, ওই স্লটে আপনি তার সঙ্গে একটা মিটিং ফিক্স করবেন। এই রকম একটা রিপ্রেজেন্ট করবেন বিষয়টা। রেস্ট টাইম কোনটা জিজ্ঞাসা করুন, কোন সময় ফ্রি থাকে এটা জিজ্ঞাসা করবেন না। যখন ফ্রি থাকো তখন কি করো, তার মানে সে ফ্রি আছে সেটা আপনি ক্লিয়ার করে নিয়েই কোশ্চেন করলেন। সে কিন্তু আর বলবে না যে আমি ফ্রি থাকি না। ফ্রি থাকি কি করো? ফ্রি থাকি একটু শুয়ে বসে এই ক্লাবে যাই, আড্ডা মারি, মোবাইল ঘাঁটি, টিভি দেখি, তখন এইরকম উত্তর আসবে। কিন্তু যদি বলেন কখন ফ্রি থাকো, তখন বলবে আমার ভাই মরার সময় নেই। কখনো পার্সোনাল, এটা কাপলের পার্সোনাল অ্যাফেয়ার্সে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা। এটা কখনো করবেন না, ইনভাইটের সময় তো নয়, বিজনেসের সময়ও নয়, পার্সোনাল লাইফেও নয়। এটা অসভ্য লোকেরা করে এবং অজান্তে আমরাও কখনো কখনো করে ফেলি। এইটা লাইফ টাইম আর্গুমেন্টে পরিণত হয়ে যায় স্বামী স্ত্রীর। আপনি আপনার বন্ধুকে যদি কোনো একটা পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে কিছু বলে আসেন, তার বউ কিন্তু সারা জীবন শোনাবে, ওই তো তোমার বন্ধু এরকম বলছিল। আর আপনার বন্ধুর আপনার প্রতি কী ইমপ্রেশন হবে? বাড়ি এলেই বিরক্ত হবে, এই শালা গণ্ডগোল বাঁধিয়ে দেয়, এই শালা এসছে আবার কি একটা গণ্ডগোল বাঁধিয়ে যাবে, এইরকম একটা ইমপ্রেশন হয়ে যাবে। যদি হয় সে কি বিজনেস করতে চাইবে আপনার সঙ্গে? অন্য লোকের আন্ডারে জয়েন হয়ে যাবে, আপনার কাছে বিজনেস দেখবে, অন্য লোকের আন্ডারে জয়েন হয়ে যাবে। আপনি কখনো একজন স্বামী এবং স্ত্রীর প্রবলেমের কথা, অ্যাডজাস্টমেন্টের কথা, পুরানো ঝগড়ার কথা জানেন না, সুতরাং সেখানে কথা না বলাই ভালো। এবং আপনি যে তাদের পার্সোনাল ব্যাপারে ইনভলভ হবেন, সেটা তাদের প্রবলেম বাড়িয়ে দেবে, কখনো কমাবেন না। এইটা আপনি একদম মাথার মধ্যে গেঁথে নিন। এবং কোনো স্বামী স্ত্রী যদি তাদের পার্সোনাল ম্যাটারের মধ্যে টেনে আনতেও চায়, সাজেশানও চায়, আপনি ট্যাক্টফুলি সেটা এড়িয়ে, আর কি বলছেন, আমি কি বলবো বলুন, দাদা এই বিষয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আরে বৌদি আপনি তো এই বিষয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমি কি বলবো এই বিষয়টা, একদম সুন্দরভাবে হেসে হাসি মুখে এড়িয়ে যাবেন। আপনার রাইট অ্যাপ্রোচ এখানে কি হওয়া উচিত? পজিটিভলি রিয়াক্ট করবেন, হাসবেন, আরে বৌদি কি বলছেন, না না দাদা এরকম না, দ্যাটস, আপনি উল্টে সাজেশান দেবেন না, এইটা বলবেন। এবং তাকে এটা বলবেন, আপনার হাজব্যান্ড বহু স্বামীর থেকে ভালো, দাদাকে আমি জানি বা অমুককে আমি জানি, ও অনেক স্বামীর থেকে আমার থেকে ভালো হাজব্যান্ড, কি বলছেন আপনি? আপনি যদি এই সিচুয়েশানটা হ্যান্ডেল না করতে পারেন, কিভাবে ম্যানেজ করতে হবে বুঝতে না পারেন, দুজনের একটা পার্সোনাল ম্যাটারের মধ্যে দুজনেই আপনাকে ইনভলভ করে ফেলছে, সেই জায়গায় কি করবেন? বোকা বোকা হাসি দেবেন, দিয়ে টপিক চেঞ্জ করে দেবেন, কিন্তু কখনো দুজনের পার্সোনাল ব্যাপারের মধ্যে ঢুকবেন না। আপনি তার লিডার হতে চলেছেন, সেই স্বামী স্ত্রীর লিডার হতে চলেছেন, ডিভোর্স লয়ার নয়। সুতরাং যেমন লিডার ব্যবহার করে সেরকম ব্যবহার করুন। কখনো কোনো স্বামীকে তার স্ত্রীর সামনে কোনো সাজেশান দেবেন না, একদম খবরদার খবরদার। যদি আপনি এটা করেন, তাহলে একটা মানুষ কিভাবে তার সংসার চালাচ্ছে, কিভাবে তার সংসারের জোল টানছে আপনি জানেন না, ইভেন তার স্ত্রীও হয়তো জানে না যে একটা মানুষ কত কষ্ট করে সংসার চালাচ্ছে, আর আপনি বাইরে গিয়ে আলটপকা মন্তব্য করবেন, তার স্ত্রীর সামনে তাকে সাজেশান দেবেন। এইটা করলে কিন্তু আপনি ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করে দেবেন। আর যে মানুষের জন্য ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয়, সে স্বামী বুঝুক বা স্ত্রী বুঝুক, কেউ একজন তো বুঝবে ওই লোকটার জন্য আমাদের এই অশান্তিটা হলো, সে কিন্তু আপনার বিজনেস পার্টনার হবে না। লং টার্ম বিজনেস পার্টনার ভুল করে হয়েও গেলে লং টার্ম আপনার সঙ্গে কাজ করবে না সে, কারণ আপনি তার জীবনে অশান্তির কারণ। রাইট অ্যাপ্রোচ কী হওয়া উচিত? আপনার রোল বিজনেস রিলেটেড প্রবলেম সলভ করা,
আপনার ডিভোর্স লয়ার হওয়া কাজ নয়। বিজনেস রিলেটেড কথা বলবেন, বিজনেস রিলেটেড প্রবলেম সলভ করবেন বিজনেসে থাকাকালীন। ইনভাইটের সময় তো ঢুকবেনই না বিষয়টার মধ্যে। তাদের রোমান্টিক রিলেশনকে অ্যাপ্রিসিয়েট করুন। বৌদি আপনি মিছিমিছি দাদাকে এরকম করেন, আপনাদের ভেতরে কত প্রেম আমি জানি না, এরকম একটা ছোট্ট কথা ছেড়ে দিয়ে টপিকটাকে একদম স্কিপ করে চলে যান। যখন সাজেশান দরকার, কোনো স্বামী এবং স্ত্রীর সাজেশান দরকার, আপনি ভালো সাজেশান দিতেও পারবেন মেবি, কিন্তু তাও কোনো সাজেশান দেবেন না। তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে, এটা স্বামী স্ত্রীর বিজনেস, তাদের পার্সোনাল ব্যাপারে কোনো সাজেশান দেবেন না, একদম ট্যাক্টফুলি অ্যাভয়েড করে যাবেন। এতক্ষণ আমরা জানলাম কি করা যাবে না, এবারে আসুন জেনে নিই কী করতে হবে ইনভাইটের সময়। আপনাকে প্রেজেন্টেবল হতে হবে, এভার লাস্টিং স্মাইল মুখের মধ্যে থাকবে, সবসময় মুখের হাসি। যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, যতই দুঃখ হোক, যতই ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরোন, মুখে কিন্তু হাসি থাকবে। মুখে হাসি থাকা মানুষের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। একটা হাসি আপনার একটা সেলফি যদি ভালো করে দিতে পারে, 1 সেকেন্ডের হাসি, তাহলে ভাবুন সারাদিন হাসলে কি হবে। আর প্রেজেন্টেবল হতে হবে আপনাকে, আপনার দাড়ি সুন্দর করে কামানো থাকতে হবে, আপনার হাতের নখ সুন্দর করে কাটা থাকবে, পরিষ্কার পোশাক পরবেন, আপনি ট্রুম্যানের ডিও ব্যবহার করুন, র্যাপচার ডিও ব্যবহার করুন, অ্যাক্টিভ ডিও ব্যবহার করুন, যে ডিওটা আপনার পছন্দ, সুন্দর একটা ডিওর স্মেল বেরোবে, আপনার সুন্দর একটা ব্যাগ থাকবে, ছেঁড়া খোঁড়া ব্যাগ না, জামা কাপড় চকচকে ঝকঝকে ইস্ত্রি করা জামা কাপড় হবে, জুতোটা আপনার ড্রেসের সঙ্গে ম্যাচিং হবে, টি শার্ট এবং প্যান্ট আপনার প্রেজেন্টেবল হবে, ছেঁড়া জিন্স পরবেন না, বা আপনি খুব কালো জামাও পরেছেন, কালো প্যান্টও পরেছেন কালো, বাচ্চাদের ভয় দেখাতে যাননি নিশ্চয়ই, বিজনেস দেখাতে গেছেন, তো আপনাকে যেটা শ্যুট করে সেরকম পরুন। যেটা অন্য মানুষকে ভালো লাগে, একজন ফর্সা মানুষকে ভালো লাগে, একজন কালো মানুষকে নাও ভালো লাগতে পারে। তো হ্যালোইন পার্টির মতো ড্রেস পরবেন না, একটা ভালো ড্রেস পরবেন, যেটাতে আপনাকে জেন্টল লাগে সেই রকম ড্রেস পরবেন। আপনার কনফিডেন্স সবসময় তুঙ্গে থাকতে হবে। আপনার কনফিডেন্সটা আসবে এই কোম্পানি সম্পর্কে যত জানবেন, প্রোডাক্ট যত ইউজ করবেন, তত কনফিডেন্স আসবে। তো এইগুলো বেশি বেশি করে করুন, কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে। 100% এনার্জেটিক হতে হবে, যে পরিস্থিতি হোক না কেন, মাথার যন্ত্রণা হচ্ছে, যাই পরিস্থিতি হোক না কেন, জল মানে বৃষ্টিতে ভিজে এসছেন, একদম সুন্দর করে চুল আঁচড়ে ভিজে জামা কাপড় পরেই বসে প্ল্যান দেখাবেন, এমন করে যেন আপনি একদম কমফোর্টেবল জোনে রয়েছেন। আমি একটা প্ল্যান দেখাতে গিয়ে আমার পটি পেয়ে গেছিলো, পটি চেপে আমি একদম 100% কনফিডেন্সের সঙ্গে প্ল্যান দেখিয়েছি, প্ল্যান দেখানো হয়ে গেছে, তারপরে গিয়ে পটি করেছি। গ্রেটার নলেজ এভরিডে, গ্যাদার নলেজ এভরিডে অ্যান্ড আপগ্রেড ইয়োর সেলফ। প্রত্যেক দিন একটু একটু করে নলেজ নিন এই কোম্পানি সম্পর্কে, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, এই বিজনেস সম্পর্কে, একটু একটু করে প্রত্যেক দিন নলেজ নিন, সেগুলো রাইট ডাউন করুন, ডায়েরিতে লিখে রাখুন, খাতায় লিখে রাখুন, এবং নিজেকে এইভাবে প্রতিদিন আপগ্রেড করুন। এটা আপনার বিজনেস, এগুলো আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে কিছু পাবেন না। ইয়োর স্পিকিং স্কিল শুড বি ডেভেলপড। আপনার কথা বলার ভঙ্গিটাকে প্রত্যেক দিন ডেভেলপ করবেন, ভিডিও বানাবেন, অডিও রেকর্ডিং করবেন, ভয়েস রেকর্ডিং করবেন, করে নিজের কথা শুনবেন, বারবার শুনবেন, দেখবেন বুঝতে পারবেন আপনার কোথায় কথা বলার সমস্যা আছে, কোথায় জড়তা আছে, আপনি যে সেটাকে রেকটিফাই করে নিতে পারবেন। আপনার কনভারসেশনের মধ্যে মজা আনবেন, গল্প বলবেন, আলোচনা করবেন, তার কথা শুনবেন, তার প্রবলেমের কথা শুনবেন সামনের ব্যক্তির, এবং মজার কথা বলবেন, ফান এলিমেন্ট আপনার কথার মধ্যে আনবেন, যেন সামনের মানুষটা আপনার কথা শুনে একটু অন্তত হাসে, তা বলে নিজেকে জোকার বানিয়ে ফেলবেন না। যখন আপনার সামনের ব্যক্তিকে দেখবেন, তার মধ্যে যে কোয়ালিটিটা আছে চেষ্টা করবেন সেই কোয়ালিটিটার প্রশংসা করার। খুঁজে বার করুন আপনার সামনের ব্যক্তির মধ্যে কী কোয়ালিটি আছে, একবার অন্তত তাকে প্রশংসা করুন। একটা মানুষ দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালায়, কিন্তু এমনও হয় সারা জীবন তাকে কেউ একটা প্রশংসার শব্দ বলল না। আপনার ওই একটা প্রশংসার কথা একটা মানুষকে অনেক ফিল গুড দিতে পারে, এটা অবশ্যই করবেন। যখন মানুষের সামনে যাবেন, মানুষ যেন ভাবে আপনি আপনার সময়টাকে ওয়াইজলি ইউজ করছেন, আপনার সময়টাকে ঠিকঠাক ইউটিলাইজ করছেন,
আপনার প্রচুর সময় আছে, সেটা লোক যেন বুঝতে না পারে। আপনি ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছেন, এটা যেন না হয়। লোককে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না কখনো। সব সময় সামনের যে মানুষটাকে ইনভাইট করতে যাচ্ছেন তার প্রেজেন্ট জবকে অ্যাপ্রিসিয়েট করবেন, তার হার্ডওয়ার্ক এবং তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করবেন। সে যদি নেগেটিভ কথাও বলে, বস আমার মাথা খারাপ করে দিচ্ছে, আরে ভাই তুমি যদি এই চাকরিটা ছেড়ে দাও না, অন্য বেটার চাকরিতে চলে যাও, তোমার বস চোখে অন্ধকার দেখবে। ওই কোম্পানিতে তুমি বেটার মানুষ, বেটার জায়গায় আছো, বেটার ট্যালেন্ট নিয়ে আছো বলেই বস তোমার পেছনে পড়ে আছে, জানে এই না হলে আমার কাজটা উদ্ধার হবে না। কত মানুষের চাকরি চলে গেল আর তোমার বস তোমাকে ছাড়ছেই না, তুমি ভাবো। প্রথম দিন থেকে আপনি আপনার প্রসপেক্টের বেনিফিট দেখাবেন, হায়ার লেভেলে না। এখানে মানুষ 1 লাখ টাকা ইনকাম করেন না। প্রথম দিন থেকে, জয়েন করার দিন থেকে কী বেনিফিট সে পেতে পারে সেগুলোর উপরে ফোকাস করবেন। এটা অ্যাকচুয়ালি ইনভাইটের পার্ট নয়, তাও বলে রাখলাম। সামনের মানুষকে সবসময় কমফোর্টেবল ফিল করাবেন, কখনো অস্বস্তির মধ্যে ফেলবেন না। সামনে মানুষকে ইজ করবেন, তার প্রবলেমের কথা শুনবেন। সে যখন একটু খোলামেলা হবে তখন তাকে ইনভাইট করবেন, দেখবেন রেজাল্ট ভালো আসবে। ক্লিয়ারলি কথা বলবেন, নর্মাল কনভারসেশনে কথা বলবেন। অনেকে শটাকে অন্যরকম করে উচ্চারণ করতে শুরু করে নতুন কাউকে দেখলেই, না। অনেকে চিবিয়ে কথা বলতে শুরু করে নতুন কাউকে দেখলেই, এটা করবেন না। মহিলাদের দেখলে বেশি করে কিছু কিছু ছেলে, এটা কিন্তু করবেন না। নর্মালি আপনি যেমন কথা বলেন তেমনই বলবেন। ইনভাইটের সময় কোশ্চেন করবেন নিজে, কিন্তু সামনের ব্যক্তির কোনো কোশ্চেনের উত্তর দেবেন না। অ্যাভয়েড করে যাবেন কোশ্চেনের উত্তর দেওয়া। একবার কোশ্চেনের উত্তর দিলে কিন্তু আপনি ফেঁসে গেলেন, একের পর এক প্রশ্নের বাণ আসতে থাকবে। প্রমিস করুন, যে মিটিংয়ে হবে সব প্রশ্নের উত্তর ওই দিন হবে। একসঙ্গে বসবো, 15-20 মিনিট কথা হবে, আধ ঘন্টা কথা হবে, ওই দিন সব প্রশ্নের উত্তর দেবো। এখন একটু ব্যস্ত আছি, পরে কথা হবে, ওকে, এই বলে বেরিয়ে আসবেন। ফর্ম থিওরি ফলো করবেন। ইনভাইটের সময় ফর্ম থিওরি ফলো করবেন সব সময়। FORM, ফর্ম থিওরি কি? 1 নম্বর ফ্যামিলির কথা জিজ্ঞাসা করবেন, বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করবেন। এটা ধরুন জিজ্ঞাসা করলেন না, তাকে বিজনেস অপরচুনিটির কথা দুম করে বললেন, শুনলেন তার বাড়ির 2-3 জনের কোভিড হয়ে গেছে, তার বাড়ি কেউ বুড়ো দাদু মারা গেছে, তার বাড়ির কেউ হসপিটালাইজড না। এই প্রথম প্রশ্নটা যদি করে ফেলেন তাহলে এইটা বিজনেস বলার সঠিক সময় কিনা আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। প্রথমেই বাড়ির সবাই কেমন আছে, সে কেমন আছে সেটা জানুন। 2 নম্বর অকুপেশান, সে যে বর্তমান জীবিকায় আছে সেই কাজকর্ম কেমন চলছে। সবার টাইট অবস্থা হলে আপনার বেশি সুবিধা, অপরচুনিটি দেখাতে পারবেন বেশি করে। তো অকুপেশানের কথা জানুন, তার বর্তমান কাজকর্ম কেমন চলছে, স্টুডেন্ট হলে পড়াশোনা কেমন চলছে। 3 নম্বর রেস্ট টাইম, ফ্রি সময়ে সে কী করে, কখন ফ্রি থাকে নয়, ফ্রি সময়ে সে কী করে সেটা জানুন। আর 4 নম্বর মেসেজ দিন, অর্থাৎ ইনভাইট কমপ্লিট করে বেরিয়ে আসুন। 4 ধরনের মানুষ হয়, সেই মানুষটা কিভাবে জাজ করবেন? পূর্ব পরিচিত হলে সহজেই জাজ করতে পারবেন, কম পরিচিত হলে সহজে জাজ করতে পারবেন না, কিন্তু আপনি এই বিজনেসে থাকতে থাকতে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই 4 ধরনের মানুষ জাজ করার। একজন মানি মাইন্ডেড হয়, টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। যে টাকা পয়সা বোঝে তাকে টাকা পয়সার কথাই বলবেন, টাকা পয়সা নিয়েই আলোচনা করবেন। হেল্পফুল মানুষ, তাকে সবসময় প্রশংসা করুন, আপনি অমুক জনকে হেল্প করেছেন, আমার খুব ভালো লাগলো, অমুক সংস্থার সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে ছিলেন, খুব ভালো লাগলো, আপনাকে দেখলে খুব ইন্সপায়ার্ড হই, এরকম কথা বলুন। 3 নম্বর হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ড, সব চুলচেরা বিশ্লেষণ বিচার করে। দোকানে গেলে দোকানদারের মাথা খারাপ করে দেয়, 500টা প্রোডাক্ট নামায়, একটাও কেনে না, বাড়ি চলে আসে। এইরকম মানুষদের কি করবেন? তাদের এই প্ল্যান শোর সময় বেশি বেশি করে কোম্পানি প্রোফাইলটা বলবেন, কেমন কোম্পানি, অমুক সার্টিফিকেট তমুক সার্টিফিকেট। তাকে দরকার 2-1টা গুগল খুলেও দেখিয়ে দেবেন, তার ফোন থেকেই খুলে দেখাবেন, তবে তার বিশ্বাস হবে, সে কিন্তু সহজেই জয়েন হয়ে যাবে। যে অ্যানালিসিস করতে ভালোবাসে তাকে অ্যানালিটিক্যাল অবজেক্ট দেবেন। দরকার হয় কোম্পানি প্রোফাইলটা পাঠিয়ে দিন, ভিডিওটা ইউটিউবের, সে ভিডিওটা দেখবে, দেখার পরে বলবে কি করতে হয় এখানে, হ্যাঁ সেইটা নিয়েই আমরা বসবো একটু,
কালকে এই সময়ে যেন খাতা উল্টাচ্ছে না, এইভাবে বলবেন। আপনার কাজ না থাকলেও দেখাবেন আপনি ব্যস্ত, কারণ একদিন ব্যস্ত হতেই হবে। আজকে আপনি মিছিমিছি ব্যস্ত হন, আগামীকাল সত্যিই ব্যস্ত হয়ে যাবেন। তো খাতাপত্র উল্টে না টাইম দিচ্ছেন, এই সময়টা আমি ফ্রি আছি, এই সময়টা তোমার হবে কি, মানে সেই সময় সে ফ্রি থাকতে পারে জেনেই আপনি কিন্তু এটা বলছেন। কি করতে হবে সেদিন আলোচনা হবে। ফান লাভার্স কিছু কিছু মানুষ আছে, তাদেরকে ফেসবুকে যখন কোনো সেমিনার, মিটিং, ট্রেনিংয়ে যাবেন, সেজে গুজে সেলফি তুলবেন। যখন খুব আনন্দ হয়ে হুল্লোড়, বিশাল বিশাল জায়গায়, বিশাল বিশাল 5 স্টার হোটেলে, আমাদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে যাবেন, আমাদের দীঘায় যেমন সেমিনার হয় সেরকম জায়গায় যাবেন, সেই ছবিগুলোতে ট্যাগ করে দেবেন। ট্যাগ না করেন স্ট্যাটাসে দেবেন, দেখবেন তারা অটোমেটিক্যালি আপনাকে জিজ্ঞাসা করবে, কী করছিস ভাইরা, এত ঘুরছিস? ব্যাস, ইনভাইট করার দরকারই নেই, ইনভাইট তো কমপ্লিট হয়ে গেল। সো এই ছিল আমাদের ইনভাইট পার্ট। এই ভিডিওটা বারবার দেখবেন, দেখবেন আপনার ইনভাইট অনেক ইমপ্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।